হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্ট থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সেটা জানো। তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের প্রশ্ন থাকবে কত? 25 নম্বর করে বড় বড় প্রশ্ন থাকবে। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন পার্টেও আসতে পারে ভেঙে 15+10 বা 10+15। আর এই যে প্রশ্নের উত্তরটা আমি আলোচনা করছি, এটা তোমাদের 15 নম্বরে আসতে পারে কোনো একটা পার্টের সঙ্গে, বা ডাইরেক্ট তোমাদের 25 নম্বরের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে আজকের প্রশ্নের উত্তরটা তোমরা খুব ভালো করে বুঝে নাও। খুব সহজ ভাষায় লেখা হয়েছে এবং কোয়ালিটি যথেষ্ট মেনটেন করা হয়েছে, যাতে পরীক্ষায় লিখলে তোমরা ভালো নম্বর পেতে পারো। প্রথমেই একটা ভূমিকা লিখতে হবে, অর্থাৎ ইন্ট্রোডাকশান। সেখানে কি লিখবে দেখো, সংবিধান হলো কোনো দেশের সর্বোচ্চ আইন। প্রস্তাবনা হলো এই সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। পৃথিবীর বহু দেশের সংবিধানের শুরুতে একটি প্রস্তাবনা দেখা যায়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অন্যতম। ভারতের সংবিধানের শুরুতেও একটি প্রস্তাবনা গৃহীত হয়েছে। তারপরে দেখো প্রস্তাবনার সংজ্ঞা কি বলা হচ্ছে। দেখো, লিখিত সংবিধানগুলিতে সাধারণত একটি প্রস্তাবনার উল্লেখ দেখা যায়। সাধারণভাবে প্রস্তাবনাকে সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা বলা হয়। কোনো পুস্তকের ভূমিকা সেই পুস্তকের উদ্দেশ্য ও বিষয়বস্তু সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরা হয়, কিন্তু কোনো অবস্থাতেই সেই মুখবন্ধকে পুস্তকটির মূল অংশ বলা যাবে না। সংবিধানের প্রস্তাবনাটি হলো সংবিধানের মুখবন্ধ। এটি সংবিধানের মূল অংশ না হলেও এর মাধ্যমে সংবিধানের মূল চরিত্র জানা যায়। গোলকনাথ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুব্বা রাও বলেছিলেন, সংবিধানের আদর্শ ও আকাঙ্ক্ষাকে সংক্ষেপে প্রকাশ করেছে প্রস্তাবনা। তাই পণ্ডিত ঠাকুর দাস বলেছেন, ইট ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের চাবিকাঠি। তারপরে পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, প্রস্তাবনার স্বরূপ। ভারতের মূল সংবিধানে যে প্রস্তাবনাটি ছিল 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে তার কিছু পরিবর্তন করা হয়েছে। বর্তমানে সংবিধানের প্রস্তাবনাটি হলো ভারতের জনগণ নিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছে যে তারা ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক রাষ্ট্র রূপে গড়ে তুলবে। ভারতের সব নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনার স্বাধীনতা পায়, সেদিকে দৃষ্টি দেওয়া হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রত্যেকে যাতে মর্যাদা ও সুযোগের সমান সুবিধা পায়, সেদিকে লক্ষ্য দেওয়া হবে। সেই সঙ্গে যাতে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত হয় এবং মৈত্রীর ভাব বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে গণপরিষদ 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান রচনা ও গ্রহণ করেছে। তারপরের পয়েন্ট দেখো, প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য। দেখে নাও প্রস্তাবনার গুরুত্ব পয়েন্টটা। এবারে দেখো প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য। এখানে 1 নম্বর পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রতিফলন। সেখানে কি বলা হচ্ছে দেখো, প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি বলে অভিহিত করা যায়, কারণ সংবিধান রচয়িতারা যেসব সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবধারার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তার বাস্তব প্রতিফলন ঘটেছে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক প্রভৃতি ভাবাদর্শের পাশাপাশি ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার সংকল্প ঘোষিত হয়েছে। তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে, সংবিধানের অস্পষ্টতা দূরীকরণ। সংবিধানে ব্যবহৃত কোনো বাক্য বা শব্দের অর্থ অস্পষ্ট থাকলে তা বোঝার বা ব্যাখ্যার জন্য প্রস্তাবনার সাহায্য নেওয়া যেতে পারে। সংবিধানের অস্পষ্টতা বা দুর্বোধ্যতা দূরীকরণে প্রস্তাবনার এই বিশেষ গুরুত্বের কথা সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলায় রায় দানকালে স্বীকার করে নিয়েছে। তারপরের পয়েন্ট কি আছে,
তারপরের পয়েন্ট আছে দেখো জাতীয় ও আন্তর্জাতিক তাৎপর্য। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব কোনো অংশে কম নয়। জাতীয় ক্ষেত্রে সংবিধান যেসব মৌলিক বিষয় প্রস্তাবনায় লিপিবদ্ধ করা হয়েছে পার্লামেন্টে সহজে সেগুলি সংশোধন বা পরিবর্তন করতে পারে না। যেমন কি বলা হচ্ছে দেখো, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার প্রভৃতি। আবার প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের যে আদর্শের কথা বলা হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে তার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যদিও প্রাচীনকাল থেকেই ভারত এই আদর্শ অনুসরণ করে আসছে। তারপরের পয়েন্ট আলোচনা করব। তার আগে যে বিষয়টা একটু বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো, তারপরে পয়েন্ট কি বলা হচ্ছে দেখো, সামাজিক তাৎপর্য। ভারতের সংবিধান প্রস্তাবনায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সাধু সংকল্প ঘোষিত হয়েছে। এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গ হিসাবে ভারতের সংবিধানে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা, নারীদের সমান অধিকার, শিশুদের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি সামাজিক ন্যায়ের অসংখ্য আদর্শ ঘোষিত হয়েছে। পরের পয়েন্ট আছে নৈতিক গুরুত্ব। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি প্রস্তাবনায় নৈতিক গুরুত্ব কোনো অংশে কম নয়। কারণ ভারতের সংবিধান প্রস্তাবনায় যেসব মহান আদর্শ ঘোষিত হয়েছে তা যে কোনো দেশের সরকার বা শাসন ব্যবস্থার জন্য হিতকর। কোনো দেশের সরকার প্রস্তাবনায় ঘোষিত এই সব মহান নীতি বা আদর্শকে অস্বীকার করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তারপর দেখো মূল্যায়ন। পরিশেষে পণ্ডিত ঠাকুরদাস ভার্গবের মতানুসারে বলা যায় প্রস্তাবনা হলো সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ, একটি সংবিধানের আত্মাস্বরূপ ও মূল চাবিকাঠি। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হিদায়তুল্লাহর মতে প্রস্তাবনা হলো সংবিধানের সহযোগী। তবে একথা সত্যি, প্রস্তাবনায় যেসব মহান আদর্শ বা সংকল্প ঘোষিত হয়েছে তা আজও পুরোপুরি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এই ছিল তোমাদের আজকের ক্লাস।